নমস্কার সবাইকে টিম ওয়াইজ একাডেমিকে ওয়েলকাম। আজকে আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট পার্ট 2 এই ক্লাসে আজকে আমরা কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল আর কার্বন ইন্টারমিডিয়েট সম্পর্কে পড়ব। তো আমাদের এই জায়গাগুলি, এই টপিকগুলি পড়ার কারণ হচ্ছে এখান থেকে এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট ধারণা থাকলে আমরা বিভিন্ন কোশ্চেন খুব ইজি সলভ করতে পারবো বা সলভ করার চ্যালেঞ্জ নিতে পারবো। আর নাম্বারটা হচ্ছে ডাইরেক্ট ধরে ধরে এই জায়গাগুলোতে কোশ্চেন কিন্তু ইন্ডিভিজুয়াল করা হয়। র্যাডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, বেঞ্জাইন, কিন্তু ডাইরেক্ট কোশ্চেন থাকে। এই দুটি কথা মাথায় রেখে আমরা এই জায়গাতে একটু ডিটেল কনসেপ্টে পড়বো। আর একটা আমাদের অ্যাপ্রোচের কারণ আমাদের বেসিক কনসেপ্ট যেন খুব ক্লিয়ার থাকে, যাতে বিভিন্ন ইন্টারভিউ আমরা সহজে আনসার দিতে পারি। আর নাম্বার 2, বিভিন্ন জায়গাতে অনেক সময় ছাত্রছাত্রীদের আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, বলে এই জায়গাগুলো একটু কঠিন, বুঝতে পারে না। বাট এটা যদি খুব সহজে, খুব ইন্টারেস্টিং ওয়েতে এটাকে ডিসকাস করা যায়, আমাদের পার্সোনাল যে আমাদের যে ব্যাপার স্যাপার ঘটে আমাদের সাথে, বা নেচারে যে জিনিসপত্রগুলো ঘটে, সেগুলোর সঙ্গে খুব সহজে এগুলোকে কোরিলেট করা যায়। এটা খুব ইন্টারেস্টিং হয়। বা বিভিন্ন বড় বড় বই, খুব ভালো ভালো বই, যারা এই অ্যাপ্রোচগুলো স্টাডি করে থাকে বা এই অ্যাপ্রোচগুলো আমাদের সাথে রিপ্রেজেন্ট করে, সেই সব কনসেপ্ট ইউজ করেই আমরা আজকে পড়বো। আশা করি আজকের ক্লাসটুকু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমরা এখন কার্বন আয়নে যাব। সিম্পল কার্বন আয়ন বললেই আমাদের CH3 মাইনাস এই কার্বন আয়নের কথা মাথায় আসে। তাহলে প্রথমে এই কার্বন আয়ন, তার ইনস্টেবিলিটির কারণ হচ্ছে এক্সেস চার্জ, অতিরিক্ত চার্জ। ওকে, সো মোর নেগেটিভ চার্জ, মোর নেগেটিভ চার্জ। এবার ধরা যাক কোনো একজন কোনো একটা লোড নিয়ে ক্যারি করছে। তো এবার ওই লোডটা যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই আর 2-3 জনের মধ্যে, তখন কিন্তু তার অনেকটা রিল্যাক্সেশন আসে। বাট রাদার উল্টে যদি আমরা লোডটা আরও বাড়িয়ে দিই, তখন একটা ইনস্টেবিলিটি আসে বা আনহ্যাপিনেস আসে। ঠিক এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কার্বন আয়নের রিলেটিভ স্টেবিলিটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো কার্বন আয়নের কেন মোর নেগেটিভ চার্জ? আমরা যদি এখানে দেখি, এখানে কিন্তু 8 ইলেকট্রন আছে। সেই ইলেকট্রন 4টে অ্যাটমের মধ্যে আছে, 3টে হাইড্রোজেন, একটা কার্বন। আবার যদি মাদার মলিকুল মিথেনে চলে যায়, সেখানে আছে আমার আবার সে 8টা ইলেকট্রন, সেটা আছে 5 অ্যাটমের মধ্যে। তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8টা ইলেকট্রন ওভার 4 অ্যাটম, 8টা ইলেকট্রন ওভার 5 অ্যাটম। তাহলে এখানে কিন্তু ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বেশি। তাহলে অতিরিক্ত নেগেটিভ চার্জ আছে। এই নেগেটিভ চার্জকে যদি কমানো যায় বা ডিস্ট্রিবিউট করা যায়, ডিসপার্স করে দেওয়া যায়, স্টেবিলিটি আসবে। রাদার উল্টে যদি নেগেটিভ চার্জ ডেন্সিটি বাড়িয়ে দেওয়া হয় কোনোভাবে, ইনস্টেবিলিটি আসে। তো এই দুটি ফ্যাক্টর আমরা এখন দেখবো। বাট সিম্পলি যদি আমরা এই কার্বন আয়নগুলো ড্র করি, এটাকে আমরা বলি, ধরা যাক CH3 মাইনাস, এটাকে আমরা বলবো মিথাইল কার্বন আয়ন। CH3 CH2 মাইনাস, এটাকে আমরা বলবো 1 ডিগ্রি। CH3 মাইনাস 2 ডিগ্রি, কারণ এই কার্বন আয়ন যে নেগেটিভ চার্জ সেন্টারটা আর দুটি কার্বনের সাথে যুক্ত। আর এটাকে আমরা বলবো 3 ডিগ্রি কার্বন আয়ন। তাহলে আমরা এই মাত্র দেখলাম যে কার্বন আয়ন আনস্টেবল, তার কারণ তার অতিরিক্ত নেগেটিভ চার্জ। এই মিথাইল গ্রুপ আবার প্লাস আই এফেক্টের মাধ্যমে কিন্তু তার অতিরিক্ত চার্জ আবার বাড়াচ্ছে, অর্থাৎ আরও ইনস্টেবিলিটি ফ্যাক্টর আসছে কি। এখানে দুদিক থেকে নেগেটিভ চার্জ বাড়ছে, সেটা আরও আনস্টেবল। আর এখানে 3 দিক থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার সবচেয়ে আনস্টেবল কার্বোক্যাটায়ন হলো এইটা। তাই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার হলো, সবচেয়ে স্টেবল হচ্ছে CH3 মাইনাস, আর সবচেয়ে আনস্টেবল হচ্ছে এইটা। এবার আমরা বিভিন্ন ডিলোকালাইজিং কনসেপ্ট ইউজ করবো, অর্থাৎ কার্বোক্যাটায়নের যে লোড, সেটাকে আমরা যদি সরিয়ে দিই, বিভিন্ন জায়গায় ডিসপার্স করে দিই, তখন তার কি স্টেবিলিটি ফ্যাক্টর আসছে, সেগুলো আমরা দেখব। এবার তাহলে এটা হলো অ্যালাইলিক কার্বন আয়ন। তাহলে এখানে ইলেকট্রনের চার্জ ডেন্সিটি বেশি, এখানে কম। তাহলে বেশি থেকে কমের দিকে যাবে। সেরকম যে কোনো ন্যাচারাল জিনিস নর্মালি বেশি থেকে কমের দিকে যায়। তাহলে এখানটা আমরা কি পাচ্ছি, CH2 মাইনাস, CH ডবল বন্ড CH2। তাহলে এখানে নেগেটিভ চার্জ ডেন্সিটি কিন্তু বিভিন্ন অ্যাটমের মধ্যে ডিসপার্স হচ্ছে, বা ডিসপার্স হচ্ছে এটা আরও কারেক্ট টার্ম, যে ডিলোকালাইজ করছে। যে কোনো জিনিস ডিলোকালাইজেশনে স্টেবিলিটি আসে, আমরা আগের ক্লাসে দেখেছি, কোরিলেট করেছি। আমাদেরকেও যখন কোনো জায়গায় ডিলোকালাইজ করতে দেওয়া হয়, কোনো জায়গায় যাওয়ার অপশন দেওয়া হয়, ঘোরার অপশন দেওয়া হয়, আমরা কিন্তু হ্যাপি হই।
সো সেই কনসেপ্ট সেই দিক থেকে আমরা ভাবলেও এখানে কিন্তু এই অ্যালাইলিক কার্বন আয়ন একটা স্টেবিলিটি এসে থাকে। এরপর আমরা নেক্সট চলে যাবো বেনজাইল কার্বন আয়নে গিয়ে। বেনজিন কার্বন আয়নে কী হয়, আমরা কি বলেছি, নেক্সট টু বেনজিন এই পজিশনটাকে আমরা বেনজাইলিক পজিশন বলি। তো এখানে এই মাইনাস যখন এখানে আসবে রিংয়ের মধ্যে ডিলোকালাইজ করবে, তাহলে মাইনাস ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2 মাইনাস মাইনাস ডবল বন্ড CH2 দেন হয়ে গেল CH2 মাইনাস। তাহলে এখানে কিন্তু ডিলোকালাইজিং অপশান বা কেমিস্ট্রির ভাষায় ক্যানোনিক্যাল স্ট্রাকচার অনেক সংখ্যা বেশি, তাই বেনজাইলিক কার্বনের স্টেবিলিটি অ্যালাইলিকের চেয়েও বেশি। আর আরেকটা কথা এখানে বলে রাখি, এই যে আমরা বলছি ডিলোকালাইজের মাধ্যমে স্টেবিলিটি লাভ করছে, এর অ্যাকচুয়াল ব্যাখ্যা কিন্তু আসে কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে, সেটা আমাদের স্কোপের বাইরে, বাট আমরা শুধু আউটপুটটা ধরে নেবো, ডিলোকালাইজেশন করলে স্টেবিলিটি আসে, উই হ্যাভ টু বিলিভ দ্যাট। ওকে, তাহলে আমরা এখন নতুন অর্ডার একটা কি পাচ্ছি, সবচেয়ে এটা থেকে শুরু করা যাক। এই কার্বন আয়ন ছিল সবচেয়ে আনস্টেবল কার্বন আয়ন, তারপর সেটা যখন 2 ডিগ্রিতে গেছে একটু স্টেবিলিটি বেড়েছে, আবার সেটা যখন 1 ডিগ্রিতে গেছে আর একটু স্টেবিলিটি বেড়েছে, মিথাইল স্টেবল। তারপর হচ্ছে অ্যালাইলিক কার্বন আয়ন, অ্যালাইলিকের পর বেনজাইলিক কার্বন আয়ন। তাহলে এখানে এটা হচ্ছে ডিলোকালাইজেশন করে স্টেবল। এরপর আমরা যদি ডিলোকালাইজিং অপশন বাড়িয়ে দিই, মানে নেগেটিভ চার্জ সেন্টারটা 2 জায়গায় ডিলোকালাইজ করতে পারে দুটো রিংয়ের মধ্যে, তখন তার স্টেবিলিটি আরও আসে গিয়ে। এখন আমরা এটা একটা মোটামুটি একটা রিলেটিভ স্টেবিলিটি অর্ডার। আর এই কার্বন আয়ন কনসেপ্ট কোথায় কাজে লাগবে, দুটো জায়গায়। প্রথমত কার্বন আয়ন থেকে যদি ডাইরেক্ট কোশ্চেন হয় সেটাও লাগবে, আর ট্র্যাডিশনাল যে কোনো এক্সামে একটা ট্র্যাডিশনাল কোশ্চেনের জায়গা হচ্ছে রিলেটিভ অ্যাসিডিটি বেসিসিটি স্ট্রেন্থ থেকে কোশ্চেন। এই অ্যাসিডিটি বেসিসিটি স্ট্রেন্থ থেকে যখন কোশ্চেন আসবে, বা অ্যাসিডিটি স্ট্রেন্থ থেকে, আমার কিন্তু কার্বন আয়নের স্টেবিলাইজেশনটা খুব ডিরেক্টলি কাজে লাগাবে। তাই আমরা এই জায়গাটাতে একটু ভালো করে আমাদের বুঝতে হবে। এবার ধরা যাক আমার এখানে 3টে মলিকুল দেওয়া আছে, সিম্পলি এটা একটা টলুইন মলিকুল, তারপর CH2 আর 3 নম্বরটা হচ্ছে CH। এবার এখান থেকে যদি করসপন্ডিং পিকে এর একটা অর্ডার চাওয়া হয়, তখন আমরা কিন্তু এই কার্বন আয়ন কনসেপ্টকে কাজে লাগিয়ে করতে পারি। কিভাবে করতে পারি, টলুইন এর করসপন্ডিং কনজুগেট অ্যাসিড, আমরা একটু আগের ক্লাসে বলেছি, এর করসপন্ডিং যে কনজুগেট বেস, সেই কনজুগেট বেসের স্টেবিলিটির ওপরে আমার কিন্তু অ্যাসিড অর্ডার ডিপেন্ড করে। যে কনজুগেট বেস যত স্টেবল, তার করসপন্ডিং অ্যাসিড তত বেশি অ্যাসিডিক। এটা আমরা ব্যাখ্যা করছি কনসেপ্টটা কেন। তাহলে এখানে এটা কিন্তু ডিলোকালাইজেশনের মাধ্যমে স্টেবিলাইজ লাভ করে। আবার যদি নেক্সট মলিকুল আমরা যাই, CH2, তার কনজুগেট বেস হচ্ছে, তাহলে আমরা যখন স্টুডেন্টদের পড়াবো কোনো জিনিসে বা কোনো অর্গানিক মলিকুলের অ্যাসিডিটি এক্সপ্লেনেশন,
বা আম্লিকতার এক্সপ্লেনেশন আমরা কিন্তু এই কনসেপ্টটি ইউজ করবো। এই কনসেপ্টটি খুব সহজে বুঝতে পারা যায়। তাহলে এখানে এই নেগেটিভ চার্জ কিন্তু দু জায়গাতে ডিলোকালাইজ করতে পারে। আর 3 নম্বর মলিকুল আমরা যখন যাব, তখন তার করসপন্ডিং কনজুগেট বেস হবে এইটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 3টে বেঞ্জিন রিংয়ের মধ্যে ডিলোকালাইজ করতে পারে। তাহলে আমরা এটাকে যদি 1 বলি, এটা করসপন্ডিং 1 এর কনজুগেট বেস। 2 যদি বলা হয়, দিস ইজ 2b। এটাকে 3 মার্ক করলে এটা হচ্ছে 3b। তাহলে করসপন্ডিং কনজুগেট বেসের স্টেবিলিটি অর্ডার হলো, বা অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি অর্ডার অফ কনজুগেট বেস। সবচেয়ে বেশি স্টেবল 3b, তারপর 2b, তারপর 1b। তাহলে করসপন্ডিং অ্যাসিডিটির অর্ডার হলো, সবচেয়ে বেশি অ্যাসিডিক হচ্ছে 3, অ্যাসিডিটি অর্ডার 3, দেন 2, দেন 1। তাহলে পিকে এর অর্ডার কি হবে? পিকে হচ্ছে সবচেয়ে কম হচ্ছে 3, তারপর 2, 3। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কি জানতে চাইছে। এইখানে আমার একটা জাস্ট আপনাদের আমি একটু এখানে বলতে চাই, যখন অ্যাসিডিটির কোশ্চেন থাকবে আপনারা একটু কাইন্ডলি একটুখানি মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়বেন। কি জানতে চাইছে? পিকে জানতে চাইছেন, অ্যাসিড অর্ডার জানতে চাইছে? যদি পিকে জানতে চাই তাহলে অর্ডার কিন্তু রিভার্স হবে। যার যত অ্যাসিডিটি বা আম্লিকতা বেশি তার পিকে তত কম। এইখানটা একটা মিস্টেকের জায়গা থেকে যায়। তো উই হ্যাভ টু বি কেয়ারফুল দিস। আমি ভ্যালু বসাই, এটার পিকে ভ্যালু হচ্ছে 41.2, পিকে 33, পিকে 31.5। দেখতে পাচ্ছি ক্রনোলজিক্যাল অর্ডারে আমার কিন্তু পিকে ভ্যালু কমে গেছে, অ্যাসিডিটি বেড়ে গেছে, যদিও এরা প্রত্যেকেই খুব উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড। এবার এই কার্বন আয়ন স্টেবিলিটি এর একটা অপূর্ণ জায়গা থেকে যায় যদি অ্যারোমেটির সাথে কোরিলেট না করা হয়। অ্যারোমেটিসিটির কারণে অনেক কম্পাউন্ড খুব ইজিলি কার্বন আয়ন ফর্ম করে। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি কোনোভাবে এই কম্পাউন্ডটি তৈরি করতে পারি, এটা কিন্তু একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক 6 অ্যারোমেটিক সিস্টেম সহজে তৈরি হবে। তাহলে কি হতে পারে? এটা ইন্টারেস্টিং কোশ্চেন। এটা একটা যে এর সাথে যদি আমরা একটা গ্রিক নাট রিয়েজেন্ট দিই, আর গ্রিক নাট রিয়েজেন্ট মানেই আমাকে সবসময় কিন্তু একটা ড্রাই সলভেন্ট ইউজ করতে হবে, নাহলে গ্রিক নাট রিয়েজেন্ট ডিকম্পোজ করে যাবে। ড্রাই সলভেন্ট না থাকবে, ওয়াটার ট্র্যাপ করবে। গ্রিক নাট রিয়েজেন্ট মানেই CH3- মিথাইল প্লাস। তাহলে এই গ্রিক নাট রিয়েজেন্ট সবসময় প্রোটন সোর্স বা কোনো পজিটিভলি চার্জ সোর্স খুঁজে বেড়ায়। তাহলে এই পরিস্থিতিতে যদি প্রোটনকে নেয় তাহলে এটা হচ্ছে এই মাইনাস প্লাস CH4 প্লাস, এখানে কাউন্টার পার্ট হিসেবে আমার MgBr প্লাস আসছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ এই কার্বন আয়ন কেমিস্ট্রির কাজে লাগিয়ে উই ক্যান প্রেডিক্ট দ্য প্রোডাক্ট অলসো। সিম্পলি গ্রিক নাট রিয়েজেন্টকে এই কম্পাউন্ডের দেওয়া হলে সিম্পলি মিথেন গ্যাস তৈরি হবে, আর করসপন্ডিং এই অ্যারোমেটিক কম্পাউন্ডকে অ্যারোমেটিক কম্পোনেন্টে তৈরি হবে। তাহলে কার্বন আয়নকে আর কার স্টেবিলাইজ করতে পারে? তো আমি যদি এখানে দেখি নাইট্রো গ্রুপ, এই নাইট্রো গ্রুপ CH3, নাইট্রো গ্রুপে কি হয়? CH2 মাইনাস, ডবল বন্ড O মাইনাস প্লাস। এই নেগেটিভ চার্জ কিন্তু নাইট্রো গ্রুপে আসতে পারে, ডিলোকালাইজ করতে পারে। CH2 ডাবল বন্ড N, O মাইনাস প্লাস। অর্থাৎ নাইট্রো গ্রুপ ইজ এ বিউটিফুল কার্বন আয়ন স্টেবিলাইজার। আস্তে আস্তে আমরা যদি নাইট্রো গ্রুপের সংখ্যাটা বাড়িয়ে দিই, CH3
NO2 CH3 CH3 NO2 whole 2 CH NO2 whole 3। তাহলে এটার পিকে ভ্যালু 10.2। এই প্রোটন পিকে, কারণ এর নেগেটিভ চার্জ যেটা তৈরি হবে করসপন্ডিং অ্যাসিডে, সেটা অনেক বেশি ডিলোকালাইজ হবে নাইট্রো গ্রুপে, কারণ দুটো নাইট্রো গ্রুপ থাকার জন্য। 3.6 এটার পিকে 0.2। তাহলে আমাকে দেখতে পাচ্ছি একটা অর্গ্যানিক কম্পাউন্ড প্রচণ্ড অ্যাসিডিক। এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের আমি বলতে চাই, এই নাইট্রো গ্রুপ আমাদের যত গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ, তার মধ্যে হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আপনারা যদি জোনাথন ক্লেটনের বইটা দেখে থাকেন, সেই জোনাথন ক্লেটনের বই থেকে একটা ইনফরমেশন আমি বললাম, নাইট্রো গ্রুপ হচ্ছে হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এটা একটা আমাদের এমসিকিউ কাজে লাগতে পারে, কি হুইচ গ্রুপ ইজ দ্য হাইয়েস্ট ইলেকট্রন গ্রুপ? নাইট্রো গ্রুপ। নেক্সট, এবার আমি আগের দিন অ্যাসিডিটি বেসিসিটি ব্যাখ্যা করেছি অ্যালকাইনের ব্যাখ্যা করেছি কি, আজকে সেটা বলছি না কি। আর কি কি ফ্যাক্টর কার্বনের স্টেবিলিটি কন্ট্রোল করতে পারে? অর্থাৎ প্লানারিটি একটা কনসেপ্ট হতে পারে কি, অর্থাৎ নেগেটিভ চার্জ যদি তোমার ডিলোকালাইজ করে তাহলে সেই কার্বন স্টেবল। তাহলে এই ফ্রেমে যদি কোনো কার্বন আয়ন তৈরি হয়, ওকে, আমি এটাকে অ্যারোমেটিক মইটি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই মলিকুল এই যদি ভাঙে, তাহলে এটা আমার হলো পুরোটাই একটা প্ল্যানার ফর্ম বা সমতলীয় ফর্ম। প্ল্যানার ফর্ম মানে এখানে কিন্তু আমার খুব ভালো ডিলোকালাইজেশন আসবে দিয়ে, তাহলে এর অনেকটা স্টেবল। রাদার আমরা যদি এর এই অ্যানালগটা দেখি, তখন সেটি করসপন্ডিং মাইনাস। এটা কিন্তু ফ্লেক্সিবল হওয়ার জন্য নট সো গুড ডিলোকালাইজেশন। দুটোতেই নেগেটিভ চার্জ কিন্তু দুটো রিংয়ের মধ্যে ডিলোকালাইজ করবে। এখানে ডিলোকালাইজেশনটা বেটার, কারণ এই রিজিড স্ট্রাকচারের জন্য নট সো এত ভালো ডিলোকালাইজেশন হয় না। তাহলে এই প্রোটনটার অ্যাসিডিটি বেশি হবে দেন দিস প্রোটন, সেটা আমরা পিকে ভ্যালু থেকে দেখতে পাই। এই প্রোটনের পিকে ভ্যালু তাহলে কম হওয়ার কথা, 22.6 পিকে, আর এই প্রোটনের পিকে ভ্যালু 32.3। অর্থাৎ কার্বোক্যাটায়ন, কার্বন অ্যানায়ন, এই টপিকগুলোতে আমরা অনেকটাই আমরা জানি, অনেকটাই স্বচ্ছন্দ বোধ করি, অনেকটাই কমফোর্টেবল। রাদার আমি কার্বন আয়নকে খুব কুইকলি আর দুটো এক্সাম্পলের মতো শেষ করে, আর কি কি স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে, আর বিভিন্ন ভ্যারাইটিস অফ স্টেবিলাইজিং ফ্যাক্টর দেখি না আমরা ফ্রি র্যাডিক্যালে মুভ করে দেবো। দ্যাট ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং। এটাতে আমরা একটু অস্বচ্ছন্দ বোধ করি প্রত্যেকেই। যেই জায়গাতে অস্বচ্ছন্দ বোধ করি আমরা সেই জায়গাগুলো ডিসকাস করবো ক্রুশিয়াল ভিউ। এবার আমরা যদি অন্য ফ্যাক্টরে চলে যাই, যে আর কি কীভাবে কার্বন আয়ন স্টেবল হতে পারে, সিম্পলি এই কার্বন আয়ন তো অ্যারোমেটিক সিরিজে স্টেবল হয় আমরা দেখেছি। রাদার তাহলে এর করসপন্ডিং যে কার্বন আয়ন সেটা অ্যারোমেটিক সিরিজে স্টেবল হয়ে যায়, কারণ এটা 6 অ্যারোমেটিক সিস্টেম। এবার এখানে আমরা কিছু ডেরিভেটিভ কিছু তৈরি করি, ফ্লুরো ডেরিভেটিভ, অর্থাৎ ফ্লুরিন কিন্তু খুব ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে কার্বন আয়নকে স্টেবিলাইজ করে। নেগেটিভ, এখানে আমাদের একটা ফ্লুরিন আছে, ফ্লুরিন
ফ্লুরিন ফ্লুরিন। তাহলে এই ফ্লুরিন অর্থাৎ এই যে ইলেকট্রন ডেন্সিটি আমরা যদি ডিসপার্স করে দিতে পারি, চালিয়ে নিতে পারি, ভাগাভাগ করে দিতে পারি, তার স্টেবিলাইজেশন আসে। এখানে কিন্তু সেই ব্যাপারটা ঘটেছে। তাহলে অ্যারোমেটিসিটি ফ্যাক্টর পরে এটাও 6 অ্যারোমেটিক সিস্টেম। অ্যারোমেটিসিটি ফ্যাক্টরের পরেও এই ইলেকট্রন ডিসপারশনটা, ইলেকট্রন ভাগাভাগি হয়ে যাওয়াটা এখানে ঘটেছে। এই বেটারটা এই ফেনোমেনটা আরও বেটার ঘটে যখন আমরা এই গ্রুপগুলিকে CF3 গ্রুপ দিয়ে রিপ্লেস করি। CF3 গ্রুপ ফ্লোরিনের চেয়ে বেশি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং, কারণ 3টে ফ্লোরিন থাকে একটা CF3 গ্রুপে, F3C, CF3, CF3। এখানে কি মাইনাস, সরি H মাইনাস CF3, 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 CF3। তাহলে সবচেয়ে হাইস্ট লেভেল কিন্তু এইটি। তাই যদি আমরা এই প্রোটনগুলোর পিকে ভ্যালু দেখি, দিস পিকে ভ্যালু 16, এটার পিকে ভ্যালু হলো 14 এই প্রোটনটির। আর ইট ইজ exceptionally -2, much more stronger than even a conventional inorganic acid। তাহলে আমরা বিভিন্ন ফ্যাক্টর অর্থাৎ ইলেকট্রন ডিসপারশন ফ্যাক্টর, ইলেকট্রনকে চালিয়ে দেওয়ার ফ্যাক্টর, স্টেবিলিটির ফ্যাক্টর যেখানে প্লানারিটি ফ্যাক্টর যেখানে প্লানারিটি বেটার হলে ভালো ডিলোকালাইজেশন হয়, বিভিন্ন ধরনের প্যারামিটার আমরা দেখলাম। তো কার্বন আয়ন এখানে আমি শেষ করে র্যাডিক্যাল চ্যাপ্টার বলবো, কারণ এখানে অনেক ব্যাপার আমাদের একটুখানি ক্রুশিয়াল হয়ে দেখতে হবে। নাও we are moving to one of the most interesting reactive intermediate, free radical। ফ্রি রেডিক্যাল বললেই আমাদের যার কথা মাথায় আসে সেটা হচ্ছে CH3 ডট, অর্থাৎ মিথাইল র্যাডিক্যাল। তাহলে CH3 ডট এটা 7 ইলেকট্রন সিস্টেম। ওকে, কারণ 3টে হাইড্রোজেন CH বন্ড 3 × 6 + 1 ডট। এটা মানে হচ্ছে যে কোনো কার্বন স্পিসিস সবসময় অক্টেটের দিকে যায়। অক্টেট ফিল আপ করতে এর 1 ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে কার্বোক্যাটায়ন ছিল 2 ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে যে কারণে কার্বোক্যাটায়ন স্টেবল ছিল সেই কারণে র্যাডিক্যাল স্টেবল হবে। অর্থাৎ ইলেকট্রন ঘাটতিতে কার্বোক্যাটায়ন বেশি, র্যাডিক্যাল ইলেকট্রন ঘাটতিতে 1 ইলেকট্রন কম। বাট কমন কি, দুজনেই ইলেকট্রন ঘাটতি। যে ফ্যাক্টর দিয়ে কার্বোক্যাটায়ন স্টেবিলাইজ করেছি আমরা সেই ফ্যাক্টর দিয়ে র্যাডিক্যালকেও স্টেবিলাইজ করব। তাহলে এটা সিম্পল মিথাইল র্যাডিক্যাল। এবার আমরা যদি একটা 1 ডিগ্রি র্যাডিক্যাল করি, আমরা এখন শিখে গেছি লজিক্যালি কেন মিথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট দেখায়। ফার্স্ট ক্লাসে আমি এটি ন্যাচারাল ফেনোমেনন নিয়ে ব্যাখ্যা করেছি। ডট CH3 প্লাস এফেক্ট আছে, এটা একটা 2 ডিগ্রি র্যাডিক্যাল, এটা একটা 3 ডিগ্রি। কারণ র্যাডিক্যাল স্টেবিলিটির ওপর অনেক ইন্টারেস্টিং রিয়াকশন আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। যেমন অ্যান্টি মার্কোনিকভ রুল বা NBS N-ব্রোমো সাকসিনামাইড বোমিনেশন, এগুলো সব র্যাডিক্যাল আছে। এখান থেকে প্রচুর জায়গাতে কোশ্চিন করা হয়, কোশ্চিনে খুব ভালো জায়গায় যায় এগুলো। তাহলে এটা হলো র্যাডিক্যাল সবচেয়ে স্টেবিলিটি অর্ডার হলো এটা। র্যাডিক্যাল আর কি কারণে স্টেবল হতে পারে? আরেকটা স্টেবল ফ্যাক্টর হলো হাইপার কনজুগেশন। এটাও আমরা আগের ক্লাসে দেখেছি। অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশন মানে কি, কেন এটাকে নো বন্ড রেজোনেন্স বলা হয়, এগুলো সব আগের ক্লাসে বলেছি। এবং এর রেকর্ডেড পার্টটি আমাদের অ্যাপে আছে। একটু টেকনিক্যাল কারণে প্রবলেম হয়েছে রেকর্ডিং, বাট এটা বুঝতে পারা যায়। দু একটা জায়গা বাদ দিলে অডিও ক্লিয়ার আছে। তাহলে এখানে যদি হাইপার কনজুগেশন এই ধরনের হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি CH2 H ডট ডবল বন্ড CH2। তাহলে 3 ডিগ্রি র্যাডিক্যালে আমার 9 আলফা H, মানে 9টা হাইপার কনজুগেশন সম্ভব। অর্থাৎ নেক্সট টু র্যাডিক্যালকে আমরা আলফা কার্বন বলবো।
তাই 9 আলফা এইচ, 2 ডিগ্রিতে 6 আলফা এইচ অ্যান্ড 1 ডিগ্রিতে 3 আলফা এইচ। তাহলে যদি নিচের কোন ফ্যাক্টরটি র্যাডিক্যাল স্টেবিলিটির জন্য দায়ী, তাহলে আমাদের আনসার হচ্ছে একটা প্লাস আই এফেক্ট। অপশন নাম্বার 2 হলো হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন অর্থাৎ দুটোই আনসার। নেক্সট আমরা একটু অন্যরকম জায়গাটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ধরা যাক এই র্যাডিক্যালটা দিয়ে আছে, আমি যদি স্টিরিওকেমিস্ট্রিতে চলে যাই, এইচ ফ্লাইং উইচ ফর্মুলা, এটা হচ্ছে ধরা যাক আমি এটাকে বন্ডিং কনসেপ্টেই বলছি, এটাকে সিএইচ বন্ড। তাহলে এখানে আমার দুটি ইলেকট্রন আছে। তাহলে ধরা যাক এটা একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল, CH3 ডট। তাহলে এই র্যাডিক্যাল যদি অন্য একটা ফর্মে আসে, অর্থাৎ ঠিক কোন কনফরমেশনটা বেশি থাকবে কি, তাহলে এই বন্ড যে রোটেশন আমরা করি তখন দেখতে পাবো সি এইচ এইচ সি, তখন আমরা এই মিথাইল গ্রুপ এইখানটা আসবে, এই মিথাইল গ্রুপ আসবে এইখানে, অর্থাৎ আমরা এর মধ্যে একটা ইলিপসিং ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি, ইলিপসিং ইন্টারঅ্যাকশন। তাহলে অর্থাৎ যে সিএইচ বন্ডটা হাইপার কনজুগেশন অংশগ্রহণ করছে, সেই সিএইচ বন্ডটা ঠিক এই র্যাডিক্যাল যেখানে ফর্ম হচ্ছে তার উল্টো দিক করে থাকবে। যদি বলা হয় তাহলে আমি ধরে নিচ্ছি এই সিএইচ বন্ডটা হাইপার কনজুগেশন এখন আসছে, হাইপার কনজুগেশন, তাহলে সেই র্যাডিক্যাল সেই সিএইচ বন্ড কিন্তু অ্যান্টি অর্থাৎ উল্টো দিকে থাকবে, যে র্যাডিক্যাল ফর্ম হচ্ছে এই জায়গাটা আমাদের কেয়ারফুল হতে হবে। সো দিস ইজ দ্য বেটার কন্ট্রিবিউটিং ফর র্যাডিক্যাল ফর্মেশন, অর্থাৎ এখানে কিন্তু এই সিএইচ বন্ড হাইপার কনজুগেশনের টেক পার্ট করতে পারবে না। তাহলে এই জায়গাটা আমাদের একটু নজর দিতে হবে বিকজ অফ ইলেকট্রিক ইন্টারাকশন। নেক্সট এবার আমরা সিম্পল একটা জায়গাতে আসি কি স্ট্রাকচার। স্ট্রাকচার কি হবে, হাইব্রিডাইজেশন কি। এইখানটায় অনেক অনেক বই অনেক অনেক রকম হাইব্রিডাইজেশন দেখায়, কেউ কেউ বলে CH3 ডট sp3 হাইব্রিডাইজ, অনেক অনেক বই থাকে sp2 হাইব্রিডাইজ। আমি আপনাদের একটা অত্যন্ত ভালোভাবে কনসেপ্ট শেয়ার করছি আপনাদের সাথে, ইটস ভেরি ইন্টারেস্টিং বুক, আপনারা সময় পেলে পড়বেন। আমিও ক্লাসের স্টুডেন্টদের প্রচুর ভালো বলি এটা গিয়ে, ক্যারি অ্যান্ড শানবার্গ। এই বই দেখবেন কি লেখা আছে, অনেক অনেক রিপোর্ট আছে যেখানে এই CH3 র্যাডিক্যাল এবং উইথ প্রুফ আছে, কোনো কোনো জায়গায় বিশেষ কন্ডিশন র্যাডিক্যালকে sp2 হাইব্রিডাইজ পাওয়া গেছে, আবার অনেক জায়গাতে এই র্যাডিক্যালকে sp3 পাওয়া গেছে। তাহলে শুধু sp3 নয়, যখন sp3 পাওয়া গেছে তাদের মধ্যে ইনভার্সন ব্যারিয়ার কম হওয়ার জন্য এই র্যাডিক্যাল কিন্তু এই দুটো স্ট্রাকচারের মধ্যে ফ্লিপ করে গিয়ে। তাহলে আমার আনসার কি হলো, র্যাডিক্যাল sp2 হাইব্রিডও পাওয়া যায়, sp2 ফর CH3 ডট মিথাইলেটে ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর মিথাইল র্যাডিক্যাল। আর আমরা বিভিন্ন জায়গায় sp3ও পাই, যখন sp3 পাই উইথ লো ইনভার্সন ব্যারিয়ার, অর্থাৎ যখন CH3 র্যাডিক্যালের হাইব্রিডাইজেশন জানতে চাওয়া হবে, অপশন কিন্তু দুটোই, sp3ও হয় sp2 হয়, দুটো জায়গাতে ডিটেক্ট করা গেছে। আপনারা যদি এই বইটা একটু দেখেন সেখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আর এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই যে র্যাডিক্যাল এর সঙ্গে হাইপার কনজুগেশন হবে, উল্টো দিকে হাইপার কনজুগেশন হবে না, এই র্যাডিক্যাল এই কনফর্মেশনই স্টেবল। ওকে, কারণ হাইপার কনজুগেশন আমাদের এখন একটা স্কোপের বাইরে, সময়েরও বাইরে, সবসময় অ্যান্টি উল্টো দিক থেকে হয়, অনেক কেসে দেখা গেছে, সব সময় নয় অনেক কেসে দেখা গেছে কি, কারণ আমরা হাইপার কনজুগেশন বলতে আমার CH হাইপার কনজুগেশনের সঙ্গে হ্যাবিচুয়েটেড,
যখন অন্যান্য হাইপার কনজুগেশন লোন পেয়ার টু পাই স্টার যেটা আমরা দেখি, বা কার্বন কার্বন বন হাইপার কনজুগেশন, তখন কিন্তু এটা অ্যান্টি পজিশনে হয়। তাই মানে এইটা হচ্ছে মনে রাখতে হবে, কারণ এই পজিশন আমার হচ্ছে ইলিপসিং ইন্টারাকশন একটা থাকার জন্য এটা আনস্টেবল হয়ে যায়। তাই দিস ইজ দ্য এক্স্যাক্ট ফর্ম। এবার আমরা যেমন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ফ্যাক্টর দেখেছি, কার্বন আয়নের স্টেবিলিটি ফ্যাক্টর দেখেছি, আবার র্যাডিক্যাল স্টেবিলিটি ফ্যাক্টর দেখব। এবার আমরা দেখেছি যে ব্রিজ হেড পজিশনে কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে না, কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, কার্বোক্যাটায়নকে প্লানার হতেই হবে। তো যদি এই ধরনের একটা কার্বোক্যাটায়ন আমরা তৈরি করি, সেটা কিন্তু তৈরি হওয়া সম্ভব নয়। অন দ্য কন্ট্রারি, র্যাডিক্যাল sp3 হতে পারে গিয়ে, তখন এই র্যাডিক্যাল হওয়া কিন্তু সম্ভব। তো এটা হচ্ছে অ্যাডামেন্টাইন গ্রুপ, এটা হচ্ছে অ্যাডামেন্টাইল র্যাডিক্যাল, অ্যাডামেন্টাইল র্যাডিক্যাল। এটা কিন্তু পসিবল, যে কোন র্যাডিক্যাল পসিবল নয় যে দেওয়া হয়, ইজ পসিবল। এবার আমরা একে একে স্টেবিলিটি ফ্যাক্টর দেখে নিই। স্টেবিলিটি ফ্যাক্টর র্যাডিক্যাল, সেখানে একটা হচ্ছে পাই ডোনার, পাই ডোনার। এই পাই ডোনার মানে কি? অর্থাৎ আমার যে র্যাডিক্যাল সেন্টার আছে, ধরা যাক এটা আমার র্যাডিক্যাল সেন্টার, এখানে একটা অ্যাটম, হেটারো অ্যাটম এক্স থাকবে, সে এক্সে কিছু লোন পেয়ার থাকবে, সেই লোন পেয়ার ডিলোকালাইজ করতে পারে। তাহলে কি হলো, এই লোন পেয়ার যদি পাশে র্যাডিক্যাল ডিলোকালাইজ করে, তাহলে এটা এখন মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে এক্স প্লাস হয়ে গেল, ডট এখানে আমার এই একটা আছে কি, এইভাবে স্টেবিলিটি আসে কি। কারণ র্যাডিক্যাল সবসময় তো একটা নেচার থাকবে, একটা নিজে অক্টেট আর একটা ইলেকট্রন ডিভিশন একটা ইলেকট্রন নিয়ে সেটা একটা ইলেকট্রন এইভাবে নিয়ে নেয়। অর্থাৎ আমরা আমাদের মতো করে ভাবার চেষ্টা করছি, গিয়ে জাস্ট জিনিসটা ফিল করার চেষ্টা করছি কেন ব্যাপারটা ঘটলো, তাহলে কিন্তু এই ধরনের একটা স্টেবিলিটি আসে। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ আমরা কি ইউজ করবো, এখানে একটা কনজুগেশন হলো, সেই কনজুগেশন কার সাথে হলো, নেইবারিং হেটারো অ্যাটম, নেইবারিং হেটারো অ্যাটম, অ্যাটম এক্স, তার কি থাকতে হবে, তার লোন পেয়ার অফ ইলেকট্রন থাকতে হবে গিয়ে, এবং সেটা ইজিলি দেয়া যায়, ইজিলি ডিলোকালাইজেবল। এক্সাম্পল আমার নিয়ে এবার একটা, ফর এক্সাম্পল ডট OCH3, এটা মিথক্সি গ্রুপ, ভার্সেস ডট ধরা যাক Cl। তাহলে এখানে যদি ডিলোকেশনটা হয়, তখন আমরা পাচ্ছি C মাইনাস O প্লাস ডট CH3, পাই ডোনার। আর এইখানটা কিভাবে, একইভাবে আমরা C মাইনাস Cl প্লাস ডট, বাকি যা ছিল তাই। তাহলে এটা স্টেবল। আমরা এই জায়গাটা কেন ডিসকাশন করছি, আর একটুখানি আমরা অপেক্ষা করলেই দেখতে পাবেন কেন এই জায়গাটা উপর জোর দিচ্ছি। পাই ডোনার, নেক্সট টাইম বলবো পাই অ্যাকসেপ্টার, সেটা কম্বাইন করে আমি অন্য কিছু বলার চেষ্টা করব। এবার আমরা জানি যে মিথক্সি গ্রুপের ইলেকট্রন, এই যে অক্সিজেনের যে লোন পেয়ার, সেটা সহজেই দেয়া যায় দেন ক্লোরোর চেয়ে। তাহলে আমরা কনক্লুশন কি পাচ্ছি, মিথক্সি ইটস মিন OCH3 সেটা কিন্তু বেটার র্যাডিক্যাল স্টেবিলাইজার। অর্থাৎ আরেকটা নতুন ইনফরমেশন পেলাম, মিথক্সি গ্রুপ স্টেবিলাইজার দেন Cl। আমরা যখন আগে পেয়েছিলাম কি, নাইট্রো হচ্ছে আমাদের যত গ্রুপ আছে তাদের মধ্যে যেগুলো নর্মাল গ্রুপ আমরা জানি হাইয়েস্ট ইলেকট্রন উইথড্রয়, এটা কিন্তু NMR স্পেকট্রোস্কোপি দিয়ে প্রুভ করা যায়, সেটা আমাদের বিয়ন্ড স্কোপ এই মুহূর্তে। এবার আমরা একটা অন্য এক্সাম্পল দেখব, যেখানে র্যাডিক্যাল স্টেবিলাইজেস বাই ওকে। তাহলে আমরা দেখব স্টেবিলাইজেশন বাই পাই অ্যাকসেপ্টার।
by by acceptor. ওকে, ধরা যাক এই কন্ডিশন কি হতে হবে, এই কন্ডিশন আমাদের এখানে র্যাডিকাল সেন্টার থাকবে, ঠিক তার পাশে একটা হেটেরোঅ্যাটম তার সাথে যুক্ত বা একটা ডবল বন্ড থাকতে হবে। তাহলে এখানে আমি যদি ডিরাইভেশন করি আমি দেখতে পাচ্ছি ডট সি ডবল বন্ড এলো ওয়াই ডট র্যাডিক্যাল ডিলোকালাইজগুলো বা অ্যাকসেপ্টেড, অর্থাৎ এই র্যাডিক্যাল ডিলোকালাইজগুলো কোথায়, এই যখন ডবল বন্ড ক্যারেক্টার ছিল সেই ডবল বন্ড ক্যারেক্টার চেঞ্জ হয়ে সিঙ্গেল বন্ড ক্যারেক্টার এসেছে। ডবল বন্ড ক্যারেক্টার চেঞ্জ সিঙ্গেল বন্ড কখন হয়, যখন তারা বন্ড অর্ডার বা বন্ধন ক্রমকে বাংলায় বলি ডিক্রিজ, তখন এই ব্যাপারটা ঘটে। তাহলে এই র্যাডিক্যালটা কোথায় ডিলোকালাইজ করবো, ডিলোকালাইজ into pi star of the double bond। এইরকম র্যাডিক্যাল এক্সাম্পল কি, এরকম র্যাডিক্যাল এক্সাম্পল হলো আমাদের অ্যালাইলিক বা বেঞ্জেলিক র্যাডিক্যাল। আমাদের অ্যালাইলিক র্যাডিক্যাল স্ট্রাকচারটা দেখি, CH2 ডট CH CH2 সেম জিনিস, র্যাডিক্যাল ডিলোকালাইজেশন, তখন আমরা হচ্ছে CH2 ডবল বন্ড CH CH2 ডট। তাহলে আমরা যে নর্মালভাবে যে অ্যালাইলিক র্যাডিক্যাল বা বেঞ্জেলিক র্যাডিক্যাল দেখেছিলাম আমরা এই CH2 ডট, আসলে সেটা কি ছিল, পাই স্টার অরবিটাল হয়েছে। পাই স্টার অরবিটালটা কেমন হতে হবে, পাই স্টার অরবিটালকে লো লাইন বা এনার্জি কম হতে হবে, কি লো লাইন না হলে ডিলোকালাইজ করবে না, লো লাইন হতে হবে, তাই এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এটা পাই অ্যাকসেপ্টার, অর্থাৎ অ্যালাইলিক বেঞ্জেলিকে যে র্যাডিক্যালগুলো আমরা জানি এগুলো স্টেবিলাইজ করে বাই দিস থিওরি, স্টেবিলাইজেশন বাই পাই অ্যাকসেপ্টার। তাহলে আমরা একটু অন্য ধরনের এক্সাম্পল দেখিনি, এই ধরনের এক্সাম্পল আর কি আছে কি, একটু আপনারা এই ধরনের র্যাডিক্যাল যদি দেখুন, সি ডট এন ডবল বন্ড ও, নাইট্রো একটা প্রচন্ড ইন্টারেস্টিং গ্রুপ। নাইট্রো কখনো কার্বন আয়নকে স্টেবিলাইজ করে, কখনো র্যাডিক্যালকে স্টেবিলাইজ করে। তো এখানে দেখবো আমরা যদি ডিলোকালাইজ করে এটা, তখন এখানে একটা এরকম আসবে কি, সি ডবল বন্ড এন ও ডট ও মাইনাস প্লাস নাইট্রো। আমরা আর কি পাই অ্যাকসেপ্টার দেখবো, তাহলে কি করলো, সেকেন্ড পাই অ্যাকসেপ্টার হচ্ছে সি ডট, পাশে যদি কার্বনিল গ্রুপ থাকে তখন কি হবে, এই র্যাডিক্যাল যে ডিলোকালাইজ করে তখন সি ডবল বন্ড সি ও ডট এই, বা নাইট্রাইল ডট সি ট্রিপল বন্ড এন। এখানে যদি ডিলোকালাইজেশনটা এইভাবে হয় তখন আমরা দেখতে পাচ্ছি ডবল বন্ড এন, সরি ডবল বন্ড সি ডবল বন্ড এন ডট। তাহলে আমার যদি একটা এমসিকিউ আসে, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপ ক্যান স্টেবিলাইজ র্যাডিক্যাল বাই পাই অ্যাকসেপ্টার, হতেই পারে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ, অর্থাৎ নিচের কোন গ্রুপটি স্টেবিলাইজ র্যাডিক্যাল by acceptor, সেটা কোন হবে, নাইট্রো, কিটো, সায়ানো। Which of the following group can stabilize radical by donor? সেক্ষেত্রে আমরা কি জানি গিয়ে OCH3 অবলিক ক্লোরো, অর্থাৎ আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে নিলাম,
অর্থাৎ স্টেবিলাইজার বাই পাই অ্যাকসেপ্টার, দিজ আর দ্য স্টেবিলাইজার বাই পাই ডোনার। তাহলে আমরা দুটো ফান্ডামেন্টাল জায়গা ক্লিয়ার করলাম র্যাডিক্যালের, অর্থাৎ এখান থেকে একটু টাফ বা একটু অন্য ধরনের কোশ্চেন এলেও আনসার করতে হবে। দ্য থার্ড ওয়ান ইজ দ্য ভেরি মাচ ইন্টারেস্টিং। এবার আমাদের র্যাডিক্যালে এই দুটো গ্রুপই একসঙ্গে রাখতে পারি তখন কি হবে? এই র্যাডিক্যাল কথা ধরা যাক এন CH3, এখানে লোন পেয়ার আছে, ধরা যাক আমরা এইখান থেকে র্যাডিক্যাল জেনারেট করেছি, ডবল বন্ড এন CH3 কনজুগেটেড ডবল বন্ড মানেই এটা কিন্তু একটা পাই অ্যাকসেপ্টার, আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাই ডোনার। এই স্পেশাল ক্যাটাগরি র্যাডিক্যালটা যার মধ্যে পাই অ্যাকসেপ্টার পাই ডোনার দুটোই আছে সেটাকে আমরা বলবো ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল। ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল। এই ক্যাপ্টো শব্দটার অর্থ হচ্ছে অ্যাকসেপ্টার, আর আমরা শুনছি ডেটিভ বন্ড অর্থাৎ এটা হচ্ছে ডোনার। এই ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল very high stable, it has very high stability, very high stability। তাহলে ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল মানে সেখানে পাই ডোনার পার্ট থাকবে, পাই অ্যাকসেপ্টারও পার্ট থাকবে। তাহলে আমরা যদি এই র্যাডিক্যালটার কথা ভাবি, NCH3 C double bond O CH3 ধরা যায় ডট, তাহলে আমার এই ভাগটা চলে এলো পাই ডোনার, আর এটা চলে এলো পাই অ্যাকসেপ্টার। তাহলে এই র্যাডিক্যালটাও কিন্তু ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যালের মধ্যে এসে যাচ্ছে। দিস ইজ অলসো অ্যান ক্যাপ্টোডেটিভ radical, it is also very stable। তাহলে হুইচ অফ দ্য ফলোইং র্যাডিক্যাল ইজ ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল সেটাও আমরা আনসার করতে পারবো, বা ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল মিনস হোয়াট সেটাও আনসার করতে পারবো। অর্থাৎ আরেকটা এক্সাম্পল নিই, সি ডট, এর সঙ্গে যদি দুটো সায়ানের গ্রুপ থাকে, আমরা দেখতে পাচ্ছি সায়ানের গ্রুপের এই জায়গাটা পাই অ্যাকসেপ্টার, আর এই জায়গাটা হলো পাই ডোনার। তাহলে এটাও হলো ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল, ভেরি স্টেবল। তাহলে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ ক্যাপ্টোডেটিভ র্যাডিক্যাল আনসার করতে পারবো। আর কি করলাম, র্যাডিক্যাল যখন পাই অ্যাকসেপ্টার স্টেবিলাইজ করে কোথায়, it delocalize into pi star, that is the very interesting information। radical delocalize into pi star। এই ধরনের ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো আমাদের এক্সামে না এলেও আমাদের ইন্টারভিউ বোর্ডে কিন্তু ধরা হতে পারে। এক্স্যাক্টলি আমরা যেটা ডিলোকালাইজেশন করছি, ইলেকট্রনটা সরিয়ে দিচ্ছি, বন্ডটাকে চেঞ্জ করছি, ড্র করছি, অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইন দ্য অ্যাটমিক লেভেল সেটা আমার কাছে ক্লিয়ার আছে কি নেই। ওকে, সেই জন্য আমাদের এই ডিসকাশনটা। দেন আমরা র্যাডিক্যাল আমরা অনেকটাই ডিসকাশন করেছি বিভিন্ন এক্সাম্পল দিয়ে দিয়ে। আশা করি র্যাডিক্যাল দিয়ে কোশ্চেন এলে বা বিভিন্ন জায়গায় আস্ক করা হলেও ইন্টারভিউ বা কোনো জায়গাতে গিয়ে আমরা খুব সহজেই ইজিলি কনফিডেন্সলি এটাকে আমরা কোশ্চেনটা আমরা নিতে পারবো। আরেকটি ইন্টারেস্টিং জায়গায় আমরা চলে যাব, এরপর হচ্ছে কার্বিন। এই কার্বিন আমরা কোথায় দেখেছি, আমরা যখন রাইমার ট্যামেন রিঅ্যাকশন পড়বো বা আমরা অনেকে পড়েছি, আমরা জানি, সেখানে কিন্তু আমরা কার্বিন দেখি। তাহলে কার্বিন মানেই আমাদের এই স্পিসিসটির মাথায় আসে। ওকে, ভেরি রিঅ্যাক্টিভ। কেন ভেরি রিঅ্যাক্টিভ? ইট ইজ 6 ইলেকট্রন সিস্টেম।
ইলেকট্রন সিস্টেম। তো কার্বনের ফার্স্ট পয়েন্ট আমরা ডিসকাস করব সেটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোতে কনফিউজিং কিছু পার্ট আছে, যেমন প্রিভিয়াসলি র্যাডিক্যাল আমরা দেখেছি, যদি বলা হয় CH3 ডট র্যাডিক্যাল মিথেল র্যাডিক্যাল এর হাইব্রিডাইজেশন কি, মিথেল র্যাডিক্যাল sp2 হয় sp3 হয়, বোথ হ্যাভ প্রুভড। ইফ উই সি এ গুড বুক উই ক্যান গেট ইনটু দিস। সিমিলারলি এটাও কিন্তু একটা খুব ভালো বইয়ের কনসেপ্ট থেকে আমরা এটা আপনার সাথে শেয়ার করছি যে অনেক অনেক জায়গাতে এই মিথিলিন কার্বিনকে sp কার্বন পাওয়া গেছে, sp হাইব্রিডাইজ পাওয়া গেছে। তো এটা যদি sp হাইব্রিডাইজ হয়, এটা হলো পিওর পিজ, যা বলি পিওর পিওয়াই বা পিজেড, তাহলে এটা হলো আমার পিওয়াই। তাহলে এই কার্বনটি হলো আমার sp হাইব্রিডাইজ। ওখানে কার্বিনের স্ট্রাকচারটা কি হলো লিনিয়ার, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। তাহলে আমার টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি s ইজিক্যাল টু কত, s ইজিক্যাল টু 1। তাহলে টোটাল স্পিন 1 আর স্পিন মাল্টিপ্লিসিটি 2s প্লাস 1 ইজিক্যাল টু 3। এটা ট্রিপলেট কার্বিন। অর্থাৎ অনেক জায়গাতেই কিছু কিছু রিপোর্ট আছে সেটা হচ্ছে লিনিয়ার কার্বিন কিন্তু হয়। আবার এই মিথিলিন কার্বিন তারপর বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন জায়গাতে বেন্ড পাওয়া গেছে। আর বেন্ড হওয়া মানে অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে কতটা বেন্ড। এটা মাঝে মাঝে 100 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মাঝামাঝি অ্যাঙ্গেল পাওয়া যায়। যখন এই রেঞ্জে ঢুকে গেল তখন কিন্তু এর হাইব্রিডেশনটা চেঞ্জ হলো, তখন এটা, তাহলে এটা হলো পিওর পিজেড, পিওর পিজেড এইচ এইচ, এই একটা ইলেকট্রন, এখানে এই একটা ইলেকট্রন sp2 তে আছে। ওকে, তাহলে এখানে টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি কত, স্পিন মাল্টিপ্লিসিটি সেটা হলো 2s প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। এটা ট্রিপলেট কার্বিন। তাহলে মিথিলিন কার্বিনে কিন্তু হাইব্রিডাইজেশন দুটোই পাওয়া যায় sp2। তাহলে কনক্লুশন আমরা কি ড্র করছি, মিথিলিন এটা লিনিয়ারও হয়, যখন লিনিয়ার হয় তখন sp হাইব্রিডাইজেশন নাই গিয়ে, আর যখন বেন্ট হয়, বেন্ট হওয়ার সময় অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে হতে পারে, তখন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে কি, অর্থাৎ বোথ অপশন ইজ ট্রু যদি কোশ্চেন হিসেবে আসে কি। আর এটাই যদি এরকম থাকে, ধরা যাক sp2 হাইব্রিডাইজ, দুটো ইলেকট্রনই এইখানে আছে, তখন পিওর পিজেডটা ফাঁকা থাকবে কি, তখন এটা কিন্তু এর পিজেড, তখন এটা কিন্তু মাল্টিপ্লিসিটি, এখানে টোটাল স্পিন সমান 0, 2s প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা একটা সিংলেট কার্বন। ওকে, তাহলে সিংলেট কার্বনে কি পেলাম, একটা পিওর পিজেড আছে, এটা ভ্যাকেন্ট, এটা হলো ভ্যাকেন্ট। তাহলে ভ্যাকেন্ট মানে এই ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারবে, অর্থাৎ সিংলেট কার্বনে একটা ইলেকট্রোফিলিক নেচার আছে সিংলেট কার্বনে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কার্বনের মাল্টিপ্লিসিটি কি সিংলেট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে, বাট আমরা নর্মালি একটা ইন জেনারেল আমরা একটা আমাদের মতো ক্রিয়েট করতে পারি। ধরা যাক যদি আমরা CCl2 নেই, CCl2 কার্বন, তাহলে এটা একটা sp2 হাইব্রিডাইজ। তাহলে আমরা আগে যখন র্যাডিক্যাল পড়েছিলাম, র্যাডিক্যাল যখন পড়েছিলাম তখন এই দেখেছিলাম Cl গ্রুপের পাই ডোনার ক্যাপাসিটি আছে, ইট ক্যান ডোনেট পাই ইলেকট্রন। তাহলে সেই ইলেকট্রন ক্যান ডিলোকালাইজ হেয়ার অলসো। তাহলে ওই ডিলোকালাইজেশনের জন্য আমার পিজেড অরবিটালটা ফ্রি হতে হবে, অর্থাৎ এই কার্বনটি তখন আমার হলো sp2, আর নট sp2, এটা হলো সিংলেট কার্বন, সিংলেট, বিকজ s সমান 0, টোটাল স্পিন ইট শুড বি স্মল s, মাল্টিপ্লিসিটি ইজ ইকুয়াল টু 2s প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সিংলেট কার্বন কি হয়, আমরা পড়লাম ইলেকট্রোফিলিক ইন নেচার হয়।
ইলেকট্রোফিলিক ইন নেচার। এবার যদি দুটো সিংলেট কার্বিন দেওয়া হয় CCl2 ভার্সেস COMe2, যেই মোয়েটি দিয়ে আমরা র্যাডিক্যালকে স্টেবিলিটি ডিফাইন করেছি সেই একই মোয়েটিতে আমার কার্বিন ইউনিফর্ম ওয়েতে ডিফাইন করার চেষ্টা করব। তাহলে আমি যখন দেখো পাই ডোনার আছে, পাই ডোনার থাকা মানে সেই কার্বিনটা কিন্তু সিংলেটের দিকেই যাচ্ছে। এটা আমরা পাই ডোনার র্যাডিক্যালের সময় বুঝলাম। সিএল তো পাই ডোনার আমরা এই মাত্র দেখলাম গিয়ে। তো দুটো স্ট্রাকচার ড্র করে নিই, sp2 Cl Cl সরি OMe OMe। তাহলে আমার এখানে থাকবে পিওর পিজেড, এই থাকবে পিওর পিজেড। তাহলে এখানে ডিলোকালাইজ করবে ক্লোরিনের যে লোন পেয়ার আছে, এই পিওর পিজে ডিলোকালাইজ করবে। তাহলে ডিলোকালাইজেশনের টেন্ডেন্সি কার বেশি? OMe is better stabilizer because its donation is good. OMe better pi donor than what? Than Cl। তাহলে এই দুটোর মধ্যে এইখানে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকবে, এখানে কম। তাহলে ইলেকট্রোফিলিক নেচার COMe এই কার্বনটি C ডবল ডট OMe হোল 2 আর CCl2 ডট যদি বলি, তাহলে এখানে আমার বেটার ডিলোকালাইজেশন আছে। তাহলে পিজেড ইলেকট্রন বেশি থাকছে, তাই ইলেকট্রন বাইরে থেকে নেওয়ার টেন্ডেন্সি কমছে। তাই এই বরাবর কিন্তু আমার ইলেকট্রোফিলিসিটি ডিক্রিজেস, ইলেকট্রোফিলিসিটি ডিক্রিজেস। অর্থাৎ এটা কিন্তু ভেরি গুড ইলেকট্রোফাইল CCl2, গুড ইলেকট্রোফাইল। তার এক্সাম্পল দেখুন, আমরা তো পরে ভালো করে পড়বই। যে রাইমার-টাইমান রিয়াকশন মনে করেন, সেখানে CCl2 কার্বন ইনসিটু জেনারেট করে অ্যান্ড ভেরি ফাস্ট রিয়াকশন করে। অর্থাৎ সেম প্যারামিটার রেখে আমরা র্যাডিক্যাল আর কার্বনের রিঅ্যাক্টিভিটি অধ্যয়ন। তার কার্বনের ইলেকট্রোফিলিক নেচার আছে। কোন কার্বনের ইলেকট্রোফিলিক নেচার থাকে? সিংলেট কার্বনের গিয়ে। সিংলেট কার্বন কখন আসে? যখন তার পাশে একটা পাই ডোনার। তাহলে কার্বন সিংলেট ট্রিপলেট যদি আমাদের বলতে দেয়, আমরা নর্মালি দেখব সেখানে পাই ডোনার অ্যাটাচ কিনা। পাই ডোনার অ্যাটাচ যদি থাকে তাহলে সেই কার্বন কিন্তু আমার সিংলেট নেচারের দিকে যাবে। অর্থাৎ আমাদের সময়ের জন্য এইখানে থামতে হবে। তাহলে আমরা বেসিক্স অফ কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, র্যাডিক্যাল, কার্বিন আমরা পড়ে নিয়েছি। এবার আমরা নেক্সট ক্লাসে SN1, SN2, E1, E2 এইগুলোর উপর নজর দেবো। SN1, SN2, E1, E2, কারণ এই চারটি আমাদের হয়ে গেলেই আমরা কিন্তু এখন যে কোনো রিয়াকশনের দিকে খুব ফাস্ট আগাতে পারবো। আর তার মাঝে যে জায়গাগুলো পড়ে থাকছে সেইগুলো হচ্ছে বেনজাইন বা আদার্স যেগুলো ইন্টারমিডিয়েট আছে সেগুলো আমরা তখন দেখে নেবো, বা শর্ট লিভ স্পিসিস আর যেগুলো হয় গিয়ে, বা কিছু ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন কিছু হয় গিয়ে, ফর এক্সাম্পল CH5+ হয়, সেগুলো একটু শর্ট করে দেখে নেবো গিয়ে। আর আশা করি ক্লাসকে আপনারা এনজয় করেছেন। সবাইকে ধন্যবাদ থাকার জন্য। আর যদি কারো কোনো কোয়ারি থাকে আমাদেরকে জানাবেন, আমরা আনসার করব। আর আমি আবার লাস্টে এই বলে শেষ করছি, আমাদের টার্গেট হচ্ছে কিন্তু নট অনলি কোশ্চিন প্র্যাকটিস। শুধু কোশ্চিন প্র্যাকটিস দিয়ে সাকসেস আসে না, শুধু কনসেপ্ট দিয়ে সাকসেস আসে না, দুটোর কম্বিনেশন। আমাদের এই অ্যাপের মধ্যে প্রচুর কোশ্চিন রাখা আছে, প্রচুর স্টাডি মেটেরিয়াল রাখা আছে, রেকর্ডেড পার্ট থাকবে গিয়ে। অর্থাৎ আমরা একটা বিউটিফুল কনসেপ্ট গেন করব, যেটাতে আমরা এক্সাম প্লাস আদার্স ভাইভা বসি সব কটাতেই সাহায্য হবে, হেল্প হবে, এবং রাদার আমরা কিছু সলভ করবো। সেটাই আমরা চেষ্টা করছি। আশা করি আপনারা যত দিন যাবে কেমওয়াইজের তত কেমিস্ট্রি এনজয় করবেন। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।